আমেরিকার ফাঁদে পা দিয়েছেন ডক্টর ইউনূস। অবশেষে নির্বাচনের আগেই ভয়ঙ্কর পতন ঘটল ডক্টর ইউনূসের। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। যা থেকে বাদ যায়নি ভারত সহ ইউরোপীয় ইউনিয়নও। এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজার ইসরায়েল ইস্যু বরাবরই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে খুব স্পর্শকাতর বিষয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন, তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তিনি যেটা বলেছেন সেটা একটা আতঙ্কেরই ব্যাপার। তিনি বলতে চাইছেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে যদি নির্বাচন সঠিকভাবে না হয়, সুষ্ঠুভাবে না হয়। গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ। এটা তাকে খুশি করা আমি ঠিক বুঝতেছি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জি অ্যালার্ট নিউজে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখে আসি। গাজার ইসরায়েল ইস্যু বরাবরই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে খুব স্পর্শকাতর বিষয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন, তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানার পরই সরকারের আকস্মিক এমন সিদ্ধান্ত নিয়ে কূটনীতি থেকে শুরু করে রাজনীতি, এমনকি বাংলাদেশের বাহিনীগুলোতে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এমন এক সময় বাংলাদেশ এই প্রস্তাব দিয়েছে যখন সৌদি আরব, কাতার, জর্ডান, ইরানের মতো মধ্যপ্রাচ্যের বড় মুসলিম দেশগুলো যখন বাহিনীতে সৈন্য পাঠানোর ক্ষেত্রে না করে দিয়েছে, সেখানে বাংলাদেশের একটা অনির্বাচিত সরকার কেন এমন স্পর্শকাতর বিষয়ে আগ বাড়িয়ে আগ্রহের কথা জানাতে গেল? এমনকি ইউনূস সরকারের সবচেয়ে কাছের বন্ধু পাকিস্তানেরও এই বাহিনীতে যোগ দেওয়া হচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গাজা ও ইসরায়েল খুবই স্পর্শকাতর ইস্যু। সেখানে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, ক্যাবিনেটে কোনো ধরনের প্রস্তাব না এনে অন্তর্বর্তী সরকার কি কারণে জেচে গিয়ে এমন প্রস্তাব দিল? অনেকের আশঙ্কা, সেফ এক্সিটের সময় ঘনিয়ে আসায় অধ্যাপক ইউনূস মার্কিন প্রশাসনকে খুশি করতে এমন প্রস্তাব দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যা যাক। হাজার হাজার মানুষকে হত্যার পর উপত্যকার প্রায় সবকিছু ধ্বংস করে দিয়ে গাজায় কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি। সেই যুদ্ধবিরতিও গাজাবাসীর দুর্দশা কমাতে পারেনি, অব্যাহত আছে হত্যাযজ্ঞ। তবে এর মধ্যে গত নভেম্বরের মাঝামাঝিতে আলোচনার কেন্দ্রে আসে মার্কিন প্রেসিডেন্টের 20 দফা প্রস্তাবের এক পরিকল্পনা। গত 17 নভেম্বর ট্রাম্পের সেই 20 দফার শান্তি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পায়। প্রস্তাবে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। এই বাহিনী পরিচালনার জন্য একটি সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক তদারকি সংস্থা গঠন করা হয়েছে, যার নাম বোর্ড অফ পিস। এই বোর্ডের বিশেষত্ব হলো এটি সরাসরি জাতিসংঘের একক কমান্ডে পরিচিত হওয়ার পরিবর্তে একটি স্বাধীন আন্তর্জাতিক প্রশাসনিক সত্তা হিসেবে কাজ করবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কিনা তার উপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী। তবে বাস্তবতা হলো, এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিশরের সঙ্গে। মূলত ইসরায়েলের অনুমোদন ছাড়া এখানে কোনো কিছু হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করা, গাজার পুলিশকে প্রশিক্ষণ দেওয়া, সীমান্তে সুরক্ষা দেওয়া, উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করে নিরাপত্তা বজায় রাখা, বেসামরিক প্রয়োজনকে সুরক্ষা দেওয়া, মানবিক কার্যক্রম চালানো সহ নানা দায়িত্ব পালন করবে এই আইএসএফ বা বহুজাতিক বাহিনীটি। গাজা নিরাপত্তা সংক্রান্ত অনেক দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে আইএসএফ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ম্যান্ডেটে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা মূলত হামাসকে নিষ্ক্রিয় করার একটি কৌশলগত পথ। 19 বছর ধরে এসব দায়িত্ব পালন করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। 2006 সাল থেকে গাজা শাসন করছে সংগঠনটি। উপত্যকাটির সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত সেবা ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে তারা। সে কারণে হামাস ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা টেলিগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, এই জোট গাজা উপত্যকার উপর একটি আন্তর্জাতিক অভিভাবক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। হামাস বারবার বলেছে তারা দায়িত্ব ছাড়লেও অস্ত্র ছাড়তে রাজি নয়। দর্শক, অধ্যাপক ইউনূস সরকারের ঘনিষ্ঠ বন্ধু দেশ পাকিস্তান বলেছে তাদের সৈন্যরা হামাসকে নিরস্ত্র করার কোনো অভিযানে অংশ নেবে না। এটি তারা ফিলিস্তিনিদের নিজস্ব আইন প্রয়োগকারী সংস্থার কাজ বলে মনে করে। আর তাতে চটেছে ইসরায়েল। পাকিস্তানের ব্যাপারে আপত্তি জানিয়েছে দেশটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বলেছেন, যুদ্ধ শেষ হয়নি এবং হামাসকে নিরস্ত্র করা হবে। শুধু পাকিস্তান নয়, বিশ্বের মুসলিম দেশগুলো এই বাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে না করে দিয়েছে। সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে তারা গাজায় কোনো আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে তাদের সৈন্য পাঠাবে না। তাদের আপত্তির প্রধান কারণ হলো টু স্টেট সলিউশন। সৌদি আরবের দাবি, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ এবং রাজনৈতিক সমাধান ছাড়া তারা গাজায় কোনো নিরাপত্তার দায়িত্ব নেবে না। আবার দেশটি চায় না তাদের সৈন্যদের গাজাবাসী দখলদার বাহিনীর সহযোগী হিসেবে দেখুক। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম দেশ, যারা মূলত মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত, সেই কাতারও এই বাহিনীর
বাহিনীতে সেনা পাঠাতে রাজি নয়। তারা মনে করে সামরিক হস্তক্ষেপের চেয়ে রাজনৈতিক সংলাপ এবং ত্রাণ কার্যক্রমে তাদের মূল অগ্রাধিকার হওয়া উচিত। জর্ডান ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি ইস্যুতে খুবই স্পর্শকাতর। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি একাধিকবার বলেছেন যে জর্ডান গাজায় কোনো আরব বা আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অংশ হবে না। তাদের ভয় এতে করে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রক্রিয়ায় তারা সহযোগী হয়ে পড়তে পারে। ইরান এবং তার মিত্র দেশগুলো এই প্রস্তাবিত বাহিনীকে পশ্চিমা দেশগুলোর একটি চাল হিসেবে মনে করে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার বলেছেন তারা গাজার মাটিতে তুর্কি সেনাদের উপস্থিতি কোনোভাবেই মেনে নেবেন না। আরব আমিরাতের সরকারি কর্মকর্তা আনোয়ার গার্গাস আল জাজিরাকে বলেছেন এই বাহিনীতে তার দেশ অংশ নেবে না। বিবিসির একটি খবরে বলা হয়েছে আইএসএফ এর মিশনের পরিধি অস্পষ্ট, কারণ দেশগুলো এই সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন যে আইএসএফ মোতায়েনের বিষয়ে পক্ষগুলোর মধ্যে কোনো চুক্তি না হলে তাদের বাহিনী হামাস যোদ্ধাদের মুখোমুখি হতে পারে। এই বিরোধপূর্ণ ইস্যুতে খবর হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মার্কিন সরকারের কাছে এই বাহিনীতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। 10 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই প্রস্তাব দিয়েছেন। জবাবে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী বলে সরকারের প্রেস রিলিজে দাবি করা হয়েছে। প্রশ্ন হলো সরকারের ঘোষিত সময় অনুযায়ী এই সরকারের মেয়াদ আছে মাত্র 32 দিন। অধ্যাপক ইউনূসের সরকার কোনো নির্বাচিত সরকারও নয়, এমনকি তাদের এই বাহিনীতে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রস্তাবও দেওয়া হয়নি, কোনো ধরনের চাপও দেয়নি ট্রাম্প প্রশাসন। তার চেয়ে বড় কথা হলো মুসলিম প্রধান বাংলাদেশে গাজা একটি স্পর্শকাতর ইস্যু। গাজার মানুষের উপর যখন আক্রমণ হয় তখন বাংলাদেশে বড় বড় প্রতিবাদ সমাবেশ হয়। সরকার অনেক মিত্র ফিলিস্তিনি পতাকাকে মাফলার বানিয়ে শোডাউন করে থাকে। এমন পরিস্থিতিতে একটি অনির্বাচিত সরকার কেন যেচে গিয়ে মার্কিন প্রশাসনকে এমন প্রস্তাব দিল? বিবিসি বাংলার খবরে বলা হয়েছে মার্কিন প্রশাসন থেকে একের পর এক যেসব চাপ আসছে, অনেকের ধারণা শেষ মুহূর্তে সেসব সামলাতে গিয়ে সরকারের দিক থেকে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার চেষ্টার অংশ হিসেবে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় সামিল হওয়ার আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এতদিন এসব চাপের মধ্যে ছিল বাণিজ্য শুল্ক থেকে শুরু করে চীনের থেকে দূরে থাকার বিষয়, কিন্তু সম্প্রতি যোগ হয়েছে ভিসা বন্ড, তারপর 5000 বাংলাদেশি প্লেনে তুলে দেবে এমন খবর। সরকার তো জানে যে তার মেয়াদ আর মাত্র 1 মাস, সেখানে কেন আমেরিকাকে খুশি করতে হবে? দর্শকের আগে দেশের রাজনৈতিক দল ও প্রতিরক্ষা বাহিনীর আপত্তি সত্ত্বেও অধ্যাপক ইউনূস তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাখাইন করিডোর দিতে চেয়েছিল। এ নিয়ে জল অনেক খোলা হওয়ার পর সবশেষ সেনাপ্রধানের কড়াবাড়িতে পিছু উঠেছিল সরকার। পরে অস্বীকারী করে বসে এ ধরনের কোনো আলোচনাই হয়নি। অনেকের আশঙ্কা তখন যেমন বিদেশি বন্ধুদের খুশি করতে সরকার মরিয়া ছিল, এবারও কি এমন কিছুর জন্য জনাব খলিলুর রহমান দেশের জন্য স্পর্শকাতর এমন ইস্যুতে প্রস্তাব দিলেন? বিষয়টি স্পর্শকাতর হওয়ার সত্ত্বেও সরকার বিষয়টি নিয়ে দেশের কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা পর্যন্ত করেনি। সরকারের সূত্রগুলো বলছে এটি নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। সামরিক সূত্রগুলো বলছে এ ধরনের প্রস্তাবের বিষয়ে আগের মতোই বাহিনীগুলোকে কিছুই জানানো হয়নি। বিশ্লেষকরা মনে করেন পাকিস্তান সহ কয়েকটি মুসলিম দেশ এই বাহিনীতে অংশ নিচ্ছে না, কারণ এই বাহিনীর মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্র করা। বাংলাদেশের সাধারণ মানুষ ফিলিস্তিনিদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। বাংলাদেশ যদি সেখানে গিয়ে ইসরায়েলের হয়ে শান্তি রক্ষা করে তবে তা নিজ দেশ থেকে ব্যাপক বিক্ষোভের জন্ম দিতে পারে। বিষয়টি সরকারের জানা থাকা সত্ত্বেও কেন একটি অনির্বাচিত সরকার তার বিদায় মাত্র 1 মাস আগে এমন প্রস্তাব দিল, সেটি এখন নানা মহলে বড় বিষয়। সরকারের যেখানে সেফ এক্সিট নিশ্চিত করার কথা, সেখানে পরবর্তী সরকারের জন্য কঠিন হবে এমন প্রস্তাব কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিলেন? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা তো রয়েছেই, তেমনি একটা আলোচনা উস্কে দিয়েছেন আজকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি যেটা বলেছেন সেটা মানে একটা আতঙ্কেরই ব্যাপার। তিনি বলতে চাইছেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে যদি নির্বাচন সঠিকভাবে না হয়, সুষ্ঠুভাবে না হয়। দেশ গৃহযুদ্ধের দিকে যাবে এরকম আশঙ্কা তিনি কেন করছেন? যদিও নির্বাচনের প্রাককালে আমরা 2টো বড় হত্যাকাণ্ডের ঘটনা এরই মাঝে দেখে ফেলেছি। একটা তো মানে রীতিমতো আলোড়ন তুলেছিল শরীফ ওসমান হাদির ব্যাপারটা, অন্যটা বিএনপি নেতার ক্ষেত্রে যেটা হলো, সেই ক্ষেত্রে বিএনপিকে অনেকটা উদাসীন রাজনীতি করতেই দেখা গেছে। বিএনপি মনে করেছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং শুধু মনে করে না, তারা বলেও দিয়েছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এবং বিএনপির আরেক নেতা বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলাতে, অথচ তাদের বড় একজন নেতা আক্রান্ত হচ্ছেন এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এরকম ঘটনা যখন দেখছি তখন জাতীয় পার্টির মহাসচিবের এই মন্তব্যটা আমাদের মনে, আমরা যারা সাধারণ মানুষ তাদের মনে সত্যি সত্যি আতঙ্কের জন্ম দিতে পারে। কি ভাবছে জাতীয় পার্টি? কেন দেশ গৃহযুদ্ধের দিকে
যেতে পারে। কি এমন পরিস্থিতি হলো যে এরকম কথা তাকে বলতে হলো? কি বলতে চাইছেন তিনি? চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে এরকম ভয়াবহ মন্তব্য করছেন জাতীয় পার্টির মহাসচিব। কেন মন্তব্য করছেন তাকে নিয়ে বাংলা ট্রিবিউন এই খবরটা দিয়েছে। বাংলা ট্রিবিউন তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। জাপা মহাসচিব দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু না হলে গৃহযুদ্ধ হতে পারে এমন মন্তব্য তিনি করেছেন। আগারগাঁয়ে নির্বাচন কমিশন অফিসে মিটিং শেষে তিনি এ ধরনের মন্তব্য করেছেন। জাপা মহাসচিব বলেছেন, এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন। এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে, রাজনৈতিক পার্থক্য বাড়তে পারে, দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে। এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি শুধু সুষ্ঠু হয়। তিনি আরও বলেছেন, ইসি যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে। কমিশনের এই নিরপেক্ষতা আমরা মাঠে দেখতে চাই। ইসির কিন্তু প্রশংসাও করলেন। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এই প্রথম মানে ইলেকশন কমিশনের কেউ প্রশংসা করছে এরকম প্রকাশ্যে, এটা দেখলাম আমরা। যেখানেই মব সেখানেই প্রতিরোধ, এই নীতিতে সরকারকে এবং নির্বাচন কমিশনকে চলতে হবে। কমিশন যে দৃঢ়তা দেখাচ্ছেন, আমরা চাই 17 লাখ সরকারি কর্মচারী ওই দৃঢ়তা দেখাবে। মবের কথা তিনি বলেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে মবকে যদি প্রতিরোধ করা না যায়, মবকে যদি ঠেকানো না যায়, তাহলে এই নির্বাচন অসম্ভব হয়ে পড়বে। অনেকদিন আগেই মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছে প্রধান নির্বাচন কমিশনার তিনি মন্তব্য করেছিলেন এই মব নিয়ে। তাকে প্রশ্ন করার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এখন তো একটা কেন্দ্রে মব হচ্ছে, নির্বাচনের সময় সেটা 300টা কেন্দ্রে বিভক্ত হয়ে যাবে, 300 ভাগে বিভক্ত হয়ে যাবে সেই মব। আর মব যখন 300 ভাগে বিভক্ত হয়ে যাবে তখন দুর্বল হয়ে পড়বে। সেই দুর্বল মবকে প্রতিরোধ করা মানে সহজ হবে। এই ধরনের একটা হাস্যকর মন্তব্যও তাকে করতে শুনেছিলাম যে মব দুর্বল হয়ে যাবে, 300 ভাগে বিভক্ত হয়ে যাবে। আদতে মবকে নিয়ন্ত্রণ করতে না পারা এই সরকারের যে অনেক বড় একটা ব্যর্থতা, এবং বলা হয় যে সব থেকে বড় ব্যর্থতা। এই সরকারের 2-4টা ভালো উদ্যোগের মাঝে যেগুলো সব থেকে বড় ব্যর্থতা হিসেবে সামনে এসেছে তার মধ্যে মব সব থেকে বড় ব্যর্থতা। এবং মবের মাধ্যমে সারা দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সর্বশেষ সরকার সত্যিকার অর্থেই উপলব্ধি করতে পেরেছে প্রথম আলো ডেইলি স্টারে হামলার প্রেক্ষিতে। প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের সব থেকে বড় দুটো গণমাধ্যম। সেখানে যখন হামলা হয়েছে তখন সরকার সত্যিই টের পেয়েছে এবং সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি অবশেষে এর অস্তিত্ব, মবের অস্তিত্ব স্বীকার করেছেন এবং নিজে যে অসহায়ত্বের মধ্যে চলে গেছেন সেটাও প্রকাশ করতে দ্বিধা করেননি। তিনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন। লেভেল প্লেইং ফিল্ডের জন্য সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনকে কাজ করতে হবে বলে বলেছেন। আজকে আমরা দেখেছি জাতীয় পার্টির যে এমপিদের যাদের মনোনয়ন অবৈধ হয়েছিল তাদের আপিলের প্রেক্ষিতে 4 জন মনোনয়ন ফিরে পেয়েছেন, আরও কয়েকজন অপেক্ষায় রয়েছেন, এরকমটা আমরা দেখেছি। মনোনয়নের আপিলের ব্যাপারগুলো চলছে। এই আপিলের ব্যাপারগুলোতে আমরা অনেককেই প্রার্থিতা ফিরে পেতে দেখছি। তার মধ্যে এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা, যিনি ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন, তিনি তার মনোনয়ন মানে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন ফুটবল মার্কা নিয়ে তিনি নির্বাচন করবেন। ওদিকে হামিদুর রহমান আজাদ, কক্সবাজারের জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল, আপিলে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই দুটো বড় খবর আজকে ঘটেছে মনোনয়নের প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। কিন্তু জাতীয় পার্টির মহাসচিব যে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন সেটাকে কি আমরা অমূলক কিংবা একেবারে উড়িয়ে দিতে পারি? তার মন্তব্যটা কিন্তু খুবই সিরিয়াস, খুবই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের প্রাক্কালে এখনও কিন্তু আমরা সহিংসতা ঠেকাতে পারিনি। সারা দেশে নানা ধরনের সহিংসতা হচ্ছে। কালকে বেশ কয়েক জায়গায় অনেকগুলো সংঘর্ষের ঘটনা দেখেছি। কখনো বিএনপি, কখনো বিএনপি এনসিপি, কখনো বিএনপি জামাত। এই ধরনের ব্যাপারগুলো বারবার আমাদের সামনে আসছে গণমাধ্যমের মাধ্যমে। এই ব্যাপারগুলো ঠেকানো যেমন জরুরি, তেমনি প্রশাসনের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন এই নির্বাচনটাকে সুষ্ঠু নির্বাচন হিসেবে মানে সুষ্ঠু নির্বাচনের ফলাফলটা বের করে আনতে। এরই মাঝে রাজনৈতিক পালাবদল আরও হতে বাকি আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আমরা জানি যে একদিন পরেই মার্কিন রাষ্ট্রদূত, নতুন রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন। তিনি আসার পরে আবার কোনো নতুন পরিস্থিতির জন্ম হয় কিনা সেটাও একটা বড় আলোচনার ব্যাপার। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।